যানবাহনের ঝুঁকিপূর্ণ ওভারটেকিং আর যাত্রী দুর্ভোগ যেন রাস্তার প্রতিদিনের চিত্র। বিশেষজ্ঞরা বলছেন চালকদের শুধু অর্থদণ্ড নয়, বাড়াতে হবে প্রশিক্ষণের ব্যবস্থাও। ময়লার ভাগাড়, খাবার হোটেল, কাঁচা বাজার, এমনকি ঘোড়ার আস্তাবলও দেখা মিলবে মেয়র হানি ফ্লাইওভারের নিচে। চলতি বছরের মধ্যেই পাল্টে যাবে দৃশ্যপট, বলছেন মেয়র। জাপানে আজ শেষ হচ্ছে G7 সম্মেলন। আউটরিচ বৈঠকে অংশ নিলেন শেখ হাসিনা। বৈশ্বিক বিভিন্ন বিষয়ে আলোচনা। পঞ্চম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বুঝে নিচ্ছেন প্রিজাইডিং কর্মকর্তারা। নিরাপত্তা জোরদার। এবং ভোলায় আসামি ধরাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, নিহত 1, 14 জন গুলিবিদ্ধ সহ আহত অন্তত 30 জন। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। শুধুমাত্র শাস্তি প্রয়োগ করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি পথচারী, চালক ও মালিকদের আইন মানতে বাধ্য করার বিষয়টি প্রাধান্য পাচ্ছে নতুন সড়ক পরিবহন আইনের খসড়ায়। তবে সংশ্লিষ্টরা বলছেন, অপরাধের সর্বনিম্ন শাস্তি উল্লেখ না থাকায় এই খসড়ার সবচেয়ে বড় দুর্বলতা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, সড়কে নিরাপত্তা শৃঙ্খলা ফিরিয়ে আনতে শুধুমাত্র শাস্তির মেয়াদ বা অর্থদণ্ড বাড়ানোই যথেষ্ট নয়, একই সঙ্গে বাড়াতে হবে প্রশিক্ষণের ব্যবস্থা। সেলিয়া সুলতানা রিপোর্ট। রাস্তায় প্রতিযোগিতা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং আর যাত্রী দুর্ভোগ, এমন দৃশ্য প্রায় প্রতিদিনের। রাজধানীতে প্রায় 6,000 গণপরিবহন রয়েছে। দুবেলার ট্রিপ হিসেব করলে প্রায় 12,000 চালক। তবে তাদের কতজনের গাড়ি চালানোর যথাযথ প্রশিক্ষণ এবং সড়ক পরিবহনের নিয়মকানুন জানা আছে, তা নিয়ে রয়েছে শঙ্কা। 12-13 বছর সদরঘাট গুলিস্তান। আমার ওস্তাদ গাড়িতে ডিউটি করে গাড়ি শিখছি, ড্রাইভারি। না, ড্রাইভিং লাইসেন্স দিতে কোনো সমস্যা হয় না। আইডেন্টি কার্ড মার্ক থাকে না, দেখা গেলো শতকরা 50 জনের লাইসেন্স আছে, 50 জনের নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রশিক্ষণের বাইরে থাকা এসব সাধারণ পরিবহন চালকদের, যারা আইন বা শাস্তির কথাই জানেন না, তাদের প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি না করে শাস্তির পরিমাণ বাড়িয়ে সড়কে কতটুকু শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব? সর্বোচ্চ শাস্তি এটা খুব একটা ভেগ ট্রাম। সর্বোচ্চ শাস্তি 1 সেকেন্ডেরও হতে পারে, কিংবা কাঠগড়ায় দাঁড়ালো, যতটুকু দাঁড়ালো এটুকুই তার সর্বোচ্চ শাস্তি হতে পারে। তো সর্বোচ্চ শাস্তির মানে থাকতে হবে যেরকম, তেমনি সর্বনিম্ন শাস্তিও থাকতে হবে, যে এর নিচে শাস্তি দেওয়া যাবে না। আনট্রেন ড্রাইভারকে আপনি দিয়েছেন, সেই জন্য তো ড্রাইভার দায়ী নয়। ড্রাইভার তার জীবিকার কারণে সে ড্রাইভিংয়ে গেছে। এটার জন্য দায় নিতে হবে যে গাড়িতে তাকে বসিয়েছে, অর্থাৎ ওনার অফ দ্য ভেহিকেল। সমস্ত সার্টিফিকেট বা তার অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি না যাচাই করে কোনো গাড়ি দিয়েছ। এবং তারপরে নিতে হবে যে রাষ্ট্রের, যে রাষ্ট্র এই তাকে ড্রাইভার করার জন্য কি কাজ করেছে। এছাড়া আইনটি বাস্তবায়নে সড়কে পথচারীদের যত্রতত্র পথে পারাপার না হওয়া এবং পরিবহনের যাত্রীদের নিরাপদে উঠানামার বিষয়টিও কঠোরভাবে মানতে বাধ্য করতে হবে পরিবহন কর্তৃপক্ষের এবং যাত্রীদের। তবেই পাওয়া যাবে আইনের সুফল। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশের সড়ক পরিবহন ব্যবস্থার প্রসার ঘটলেও কমেনি যানজট, বাড়েনি যাত্রী সেবার মান। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ সড়ক পরিবহন ব্যবস্থায় এই সংকটের সমাধান মিলবে না। হাতে নিতে হবে এক্সপ্রেসওয়ের মতো উচ্চাকাঙ্ক্ষার প্রকল্প। তাই আসছে বাজেটে দ্রুতগতি ও নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার পরিকল্পনা সামনে রেখে বরাদ্দের পরামর্শ তাদের। আর অর্থনীতিবিদদের পরামর্শ, শুধু অর্থায়ন নয়, বরং অর্থ খরচের সক্ষমতা বাড়ানোর উপরও জোর দিতে হবে। সাজিদ রাজুর রিপোর্ট। 80-র দশক থেকেই সম্প্রসারণশীল দেশের সড়ক পথ। দেশি ও বিদেশি অর্থায়নে দেশের আনাচে কানাচে সড়ক পৌঁছে গেছে ঠিকই, কিন্তু একবিংশ শতাব্দীর যোগাযোগ ব্যবস্থার উপযোগী নিরবচ্ছিন্ন সড়ক ব্যবস্থা গড়ে ওঠেনি, বরং বেড়ে চলেছে যানজট ও ভোগান্তি। অথচ এ খাতে বিনিয়োগ থেমে থাকেনি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এসবই সমন্বিতভাবে বিনিয়োগ না হওয়ার ফল। বিনিয়োগ হচ্ছে কিন্তু সমন্বিতভাবে হচ্ছে না, ইন্টিগ্রেটেড হচ্ছে না। এক টিকিটেই রেল, নৌ এবং সড়ক ব্যবহার করার এই যে সমন্বিত উদ্যোগগুলি, এটা নাই। আছে বিচ্ছিন্ন উদ্যোগ। সড়কের মতন ডেভেলপ হয়ে যাচ্ছে, রেলের মতো ডেভেলপ হয়ে যাচ্ছে। উন্নত দেশ তো বটেই, এশিয়ার অনেক দেশ এগোচ্ছে এক্সপ্রেসওয়ের দিকে।
দ্রুত গতির সঙ্গে এগিয়ে যাচ্ছে সেসব দেশের অর্থনীতিও। তাই বিশ্লেষকরা বলছেন, সময় এসেছে উন্নত দেশের যোগাযোগ ব্যবস্থার সঙ্গে সঙ্গতি রেখে পদক্ষেপ নেয়ার। আমরা তো এখন কিছুটা অস্থির বলা যায় যে আমরা আরো দ্রুত এগিয়ে যেতে চাচ্ছি। আমরা আমাদের অনেকগুলো লক্ষ্যমাত্রা আমাদের সামনে আমরা ধরে রেখেছি। এগুলো অর্জন করার জন্য একটা বড় যে কন্ট্রিবিউশন আসবে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের কাছ থেকে। এবং এই ইনফ্রাস্ট্রাকচারের যদি আমরা সেই হিসেবে যদি একটা সাপ্লাইটা না আসে, তাহলে আমাদের এই লক্ষ্যমাত্রাগুলো অর্জন করা খুব কঠিন হয়ে পড়বে। দ্রুতগতির অবকাঠামোর জন্য আমাদের সুনির্দিষ্ট বাজেট রাখতে হবে। যেমন আমরা এখনো ইলেকট্রিফিকেশনেই যাই নাই। প্রায় ৩.৫ লক্ষ যেই সড়ক ব্যবস্থাটা আছে, সড়ক নেটওয়ার্কটা আছে, এইটার সুষ্ঠু রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় অর্থায়ন দেওয়া, পাশাপাশি গুণগত মানের অবকাঠামো নির্মাণের জন্য সুনির্দিষ্ট করিডোরগুলিতে ধারাবাহিকভাবে বাজেটের মাধ্যমে সড়কের ধমনী নেটওয়ার্কটা তৈরি করতে হবে। রক্ষণাবেক্ষণের অভাবে দ্রুত নষ্ট হয় সড়ক। দুর্নীতি সহ নানা কারণে বরাদ্দকৃত অর্থের হয় অপব্যয়। তাই আসছে বাজেটে সড়ক যোগাযোগে সুনির্দিষ্ট নির্দেশনাও চান অর্থনীতিবিদ ও যোগাযোগ বিশেষজ্ঞরা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। ময়লার ভাগাড় থেকে শুরু করে খাবার হোটেল, কাঁচা বাজার, এমনকি ঘোড়ার আস্তাবল, এ সবকিছুর দেখা মিলবে রাজধানীতে মেয়র হানি ফ্লাইওভারের নিচে। নিয়ম অনুযায়ী এই ফ্লাইওভারের নিচে সৌন্দর্য বর্ধন হওয়ার কথা থাকলেও তা তো হয়নি, বরং সিটি কর্পোরেশনের উদাসীনতায় সৌন্দর্যহানির খেলাতেই যেন মেতেছেন সবাই। এমনকি এসব জায়গা ভাড়া দিয়ে অর্থ আদায় করছে একটি চক্র। বিদ্যমান অবস্থার কথা স্বীকার করে ঢাকা দক্ষিণের মেয়র জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই পাল্টে যাবে এখানকার চেহারা। শরীফুল ইসলাম রুবেলের ক্যামেরায় তাফসির বাবু রিপোর্ট। বসেছে জমজমাট বাজার, চলছে বেচাকেনা। আলু পটল থেকে শুরু করে মুরগির দোকান, রাতারাতি সবই গড়ে উঠেছে মেয়র হানি ফ্লাইওভারের এই নিচের জায়গায়। ফ্লাইওভারের মতো একটি গুরুত্বপূর্ণ স্থাপনার নিচে এরকম বাজার বসে যাওয়া নিরাপত্তার জন্য কতটা যুক্তিযুক্ত, কিংবা বাজারের ময়লা আবর্জনার ফলে পরিবেশের কতটা ক্ষতি হতে পারে সেই প্রশ্নগুলো তো উঠছেই। সেই সঙ্গে এরকম বাজার বসিয়ে একটি চক্রের অবৈধভাবে অর্থ উপার্জনের বিষয়টিও এখন সামনে চলে আসছে। দোকান বসানোর বিনিময়ে কাউকে টাকা দেয়া হয় কিনা এমন প্রশ্নে যেন পালিয়ে বাঁচলেন এই মুরগির দোকানি। তবে মুখ খুললেন অন্যরা। এই ময়লাগুলো হালানো লেগে 20-30 টাকা করে দেয়। কাকে দেন টাকা? এটা কারে চিনি না বাজানো, ভাড়া 30 টাকা দেয়। বাজারের পাশেই গড়ে তোলা হয়েছে রিক্সা ভ্যানের গ্যারেজ। ফ্লাইওভারের জায়গা দখল করে এই জায়গা ভাড়া দেয়া হচ্ছে চালকদের কাছে। যারা রাখে তারা টাকা দেয়। ভ্যান মনে করেন যে 30 টাকা নেয়, 20 টাকা নেয়। এর বাইরে গুলিস্তান থেকে যাত্রাবাড়ি পর্যন্ত পুরো ফ্লাইওভারের নিচেই রয়েছে খাবারের হোটেল, টং দোকান, এমনকি ঘোড়ার আস্তাবল। সৌন্দর্য বর্ধনের কোনো বালাই নেই, উল্টো ময়লা ফেলে বানানো হয়েছে খোলা ডাস্টবিন। সব মিলিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া এলাকাবাসীর। আর ওদের যে আপনার ময়লাগুলা যে গাড়ি যেটা আসে সিটি কর্পোরেশন, ওই গাড়িতে ফেলালে টাকা পয়সা কিছু দিতে হয়, ওইটা না ফেলায় তারা টোটাল ময়লাটা এখানে ফেলায়। এই ময়লাগুলি তো সিটি কর্পোরেশনের দেখার দায়িত্ব। আমরা যদি কেউ দেখি বাড়িটা ফালাইতেছে কেন, আমরা ফালাইতেছি, এটা আমাদের ইচ্ছা, আপনারা বলার কে? তবে সব সমস্যার কথাই স্বীকার করে ঢাকা দক্ষিণের মেয়র জানালেন, এই অবস্থার পরিবর্তন ঘটাবেন তারা। সিটি কর্পোরেশনের পরিকল্পনা অনুযায়ী অচিরেই ফ্লাইওভারের নিচে গড়ে উঠবে পায়ে হাঁটার পথ, বসার জায়গা, টয়লেট, থাকবে পার্কিং সহ নানা সুবিধা। কিছু পার্টে আমরা সেখানে আপনার পার্কিং এর ব্যবস্থা করব, কিছু পার্টে আমরা বিউটিফিকেশন করব। কয়েকটা মাস আমাদেরকে সময় দিতে হবে, আপনারা এই কাজগুলো শুরু করব। এসব পরিকল্পনা বাস্তবায়নে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে বলে জানান ঢাকা দক্ষিণের মেয়র। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। পঞ্চম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল। এ উপলক্ষে নির্বাচনী কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ভোট গ্রহণের প্রয়োজনীয় সামগ্রী। সকাল থেকে প্রতিটি নির্বাচনী এলাকার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছ থেকে নির্বাচনী সামগ্রী বুঝে নিচ্ছেন প্রিজাইডিং কর্মকর্তারা। পাশাপাশি পোলিং অফিসার ও নিরাপত্তা কর্মীরাও তাদের দায়িত্ব বুঝে নিচ্ছেন। সন্ধ্যার মধ্যে কেন্দ্রগুলোতে পৌঁছে যাওয়ার কথা রয়েছে ব্যালট পেপার ও ব্যালট বাক্স সহ নির্বাচনী সব সামগ্রী। এর মধ্যে ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পঞ্চম দফায় দেশের 726টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে গত 22 মার্চ প্রথম ধাপে 712টি, 31 মার্চ দ্বিতীয় ধাপে 639টি, 23 এপ্রিল তৃতীয় ধাপে 620টি এবং 7 মে চতুর্থ ধাপে 703টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
দর্শক, এই মুহূর্তে রাজশাহী চারঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি এবং ফেনী দাগনভূঞা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিপোর্টার আতিয়ার সজল। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি রকির কাছে। রকি, তামিম, আপনি জানেন যে কালকে 28শে মে কালকে পঞ্চম দফায় যে ইউনিয়ন পরিষদের নির্বাচন সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো মূলত এই উপলক্ষে তার আগের দিন আজকে নির্বাচনের যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর যে প্রক্রিয়া সেটি কিন্তু চলছে আর কি, এখনো শুরু হয়নি এই ব্যালট পেপার বা সিলগুলো দেওয়া। এটি মূলত আজকে জুম্মার দিন হয়, 2টার পর থেকে এই কার্যক্রমটি শুরু হবে। এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং আনসার বাহিনীর সদস্যরা কিন্তু এখানে আছেন এবং তারা এই মালামালগুলো বুঝে নেওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছেন। আমরা চারঘাট উপজেলা পরিষদের যে নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান, ওনার সাথে একটু কথা বলবো যে আপনারা কখন নাগাদ এই মালামালগুলো দেয়া শুরু করবেন, আশা করছেন বিকেলের মধ্যে এটি শেষ হবে কিনা? ধন্যবাদ। আমরা আশা করছি জুম্মার পর, আপনার জুম্মা 2টার মধ্যে থেকে শুরু করবো মালামাল বিতরণ। আপনারা জানেন যে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী চারঘাট উপজেলার 6টা ইউনিয়নের পঞ্চম পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে। আগামীকাল সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ সকাল 8টা থেকে শুরু করে 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আজ চারঘাট উপজেলার 6টা ইউনিয়নের মোট 54টা কেন্দ্র আছে, 374টা বুথ আছে, যেটা বলি ভোট কক্ষ আছে। এখানে ভোটার হচ্ছে 1,27,273। ভোট গ্রহণ কার্যক্রমকে সুষ্ঠু নিরপেক্ষ স্বচ্ছভাবে অনুষ্ঠিতের লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনি শুনছিলেন যে ভোট যাতে সুষ্ঠু হয় এবং নির্বাচনের যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো যাতে ঠিক মতো পায়, এই জন্য কিন্তু এখন বুঝে দেওয়া হচ্ছে তাদেরকে যে কোন কেন্দ্রে কে দায়িত্ব পালন করবেন এবং কে কোন কেন্দ্রে থাকবেন, সেই জিনিসগুলো এখন হচ্ছে। মূলত 2টার পরে এই সরঞ্জামগুলো হাতে হাতে দেওয়া শুরু করবেন এবং কেন্দ্রে তারপরে চলে যাবে। আমি একটু তথ্য জানিয়ে রাখি যে চারঘাটে 6টি ইউনিয়নে এই ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে, দুর্গাপুরে 7টি ইউনিয়নে এবং পুঠিয়ায় 1টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চারঘাটে 54টি কেন্দ্র এবং দুর্গাপুরে 64টি এবং পুঠিয়ায় 13টি কেন্দ্র রয়েছে। তো মূলত এই সবগুলো কেন্দ্রের মধ্যে বেশ কিছু কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তো তারা বলছেন যে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে একটি অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য একটি নির্বাচন দেওয়ার জন্য কিন্তু তাদের সব ধরনের তৎপরতা রয়েছে। তো তামিম, এই ছিল আমার কাছে রাজশাহীর যে কয়েকটি ইউনিয়ন পরিষদে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার খবর। এখন আমরা চলে যাচ্ছি ফেনীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী আতিয়ার সজল, তিনি জানাবেন সেখানকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের অবস্থা। ধন্যবাদ রকি। আপনি জানেন যে সারা দেশে যে 4র্থ দফা শেষ করে আগামীকালকে 5ম ধাপে সারা দেশে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 720টি ইউনিয়ন পরিষদের মধ্যে ফেনীতেও রয়েছে দাগনভূঞা উপজেলার 6টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং এই 6টি ইউনিয়ন পরিষদের মধ্যে আপনাকে যদি বলি, একটি জালেশকর ইউনিয়ন পরিষদ রয়েছে, সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সকল পরিষদের সকলেই বিনা প্রতিদ্বন্দ্বে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে। আর এখন পর্যন্ত যে 5টি ইউনিয়ন পরিষদ আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই 5টি ইউনিয়ন পরিষদে আমি যদি বলি যে ভোটার সংখ্যা রয়েছে 1,04,051 জন এবং এখানে যে প্রার্থী সংখ্যা রয়েছে, আপনাকে যদি বলি যে এখানে প্রার্থী সংখ্যা আমাদের যে 5টি ইউনিয়নের চেয়ারম্যান সংখ্যা রয়েছে 27 জন। এবং ইতিমধ্যে আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 39 জন সাধারণ সদস্য মেম্বার প্রার্থীরা নির্বাচিত হয়ে গেছেন এবং 15 জন সংরক্ষিত নারী সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আছেন। আর আগামীকালকে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেনীতে, তার মধ্যে 1,04,151 জন ভোটার, যাদের মধ্যে রয়েছে 52,534 জন পুরুষ এবং 51,560 জন মহিলা। এবং ভোটার কেন্দ্র সংখ্যা রয়েছে 47টি এবং ভোটার কক্ষ রয়েছে 278টি, অস্থায়ী ভোটার কক্ষ রয়েছে 71টি। আর আমরা যতদূর আলাপ করেছিলাম যে উপজেলা নির্বাচন অফিসার দাগনভূঞার মোহাম্মদ জাহিদুল হোসেন চৌধুরী, উনি জানিয়েছেন আজকে শুক্রবার, যেহেতু কিছুটা আগে যদি তাদের সম্পূর্ণ প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে স্ব কেন্দ্রে নির্বাচনের যে প্রচারণা যে সরঞ্জামাদি রয়েছে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু যদি আগে ভাগে পৌঁছানোর নিরাপত্তার কিছু ব্যাপার রয়েছে, এই জন্য শুক্রবার বাদ জুমা অথবা 2টার পর থেকে হয়তো এসব সরঞ্জামাদি স্ব প্রিজাইডিং অফিসারকে তারা বুঝিয়ে দিবেন। এবং আমরা কথা বলেছিলাম, দেখেছি যে আমরা তখন রয়েছে দাগনভূঞা থানার যে সামনে রয়েছি, এখানে যেসব গাড়ি রয়েছে নির্বাচনী কাজে যেসব গাড়ি ব্যবহৃত হবে এবং স্ব কেন্দ্রে পৌঁছানোর জন্য যেসব গাড়ি এখন প্রস্তুত রয়েছে, আনসার বিডিবির সদস্যরা রয়েছে, প্রিজাইডিং অফিসাররা প্রস্তুত রয়েছেন, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে থাকবেন তারা প্রস্তুত রয়েছেন। 2টার পরেই প্রিজাইডিং অফিসাররা স্ব রিটার্নিং কর্মকর্তা থেকে তাদের নির্বাচনী যে সরঞ্জামাদি আছে এগুলো নিয়ে তাদের স্ব কেন্দ্রে চলে যাবেন। এবং আমাদের এখানকার যে ফেনীর পুলিশ সুপার রয়েছেন রেজাউল হক, উনি যেমনটি জানিয়েছেন আগামীকালকে নির্বাচন সুষ্ঠু সুন্দর করার জন্য তাদের পক্ষ থেকে
থেকে সার্বিক পরিস্থিতি অলরেডি তারা নিয়েছেন এবং সব ধরনের প্রস্তুতি থাকবে এবং র্যাব পুলিশের পাশাপাশি বিজিবিও থাকবে টহলরত। সবকিছুর পরও এখানে আমরা গত যে চতুর্থ ধাপে নির্বাচন হয়েছে সেখানে কিন্তু যে পরিস্থিতিটা গিয়েছে সেখানে ভোটাররা কিছুটা অনিশ্চয়তায় ভুগছেন। তারা দাবি করছেন ও ধরনের নয়, তারা সুষ্ঠু পরিবেশে ভোট দিতে চান এবং সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এবং আগামীকাল সব পরিস্থিতি সম্পন্ন করবে বলে জেলা প্রশাসন জানিয়েছে যে সুনির্বিঘ্ন এবং সুষ্ঠু সুন্দর ভোট অনুষ্ঠানের জন্য তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। এই ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ। দর্শক, রাজশাহীর নির্বাচন কার্যালয়ে ছিলেন এতক্ষণ রাজশাহীর সাইফুর রহমান রকি এবং ফেনী দাগনভূঞাতে ছিলেন রিপোর্টার আতিয়ার সজল। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের সংবাদে। কুষ্টিয়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে শাহিন নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে সদর উপজেলার আইলচারা ইউনিয়নে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় গতকাল রাত 11টায় কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন শাহিন। পথে বড় আইলচারা মসজিদের কাছে ব্রিজে পৌঁছালে কয়েকজন যুবক তার পথরোধ করে। এ সময় তারা তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় তাকে। এরপর আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ভোলায় আসামি ধরাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় 14 জন গুলিবিদ্ধ ও পুলিশ সহ আহত হয়েছেন অন্তত 30 জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার রাত 8টার দিকে সদর উপজেলার জনতা বাজার এলাকায় পুলিশ জনতা সংঘর্ষে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় দফার ইউপি নির্বাচনে সহিংসতা মামলায় পুলিশ আসামি মিজানকে গ্রেপ্তার করে বেধড়ক পেটাতে থাকে। স্থানীয়রা এর প্রতিবাদ করলে তাদের উপর চড়াও হয় পুলিশ। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়লে রোম্মান নামে এক ব্যক্তির মৃত্যু হয়। হাজার হাজার জনগণের সামনে খুব মারধর করছে। মারধর করার পর তারা নিয়ে গেছে নাসির সর্দারের বাড়িতে। পরে লোকজন গেছে তাকে ছাড়ে আনার জন্য যে এই লোক নির্দোষী, আপনার এই লোককে ছাড়িয়ে দেন। মানুষকে বলার জন্য যাওয়ার পরে বলতে গেছে, এই সময় পুলিশ এবং ক্যাম্প থেকে নাসির সহ নাসির, বাকির মিদ্দা, বাদশাহ এবং ইন্দোনেশিয়া মিজান খান এরা সহ এই পুলিশ দিয়া গুলি করছে। বাজারের লোকজন প্রতিবাদ করছে। প্রতিবাদ করার সাথে সাথে আমার বাড়িটার গাড়ি গুলি করছে। গুলি করার সাথে সাথে আমার বাড়িটা মারা গেছে। আহত হয়েছে অন্তত 15-20 জন। এর মধ্যে কিছু লোক হাসপাতাল আছে, গুলিবিদ্ধ কিছু এলাকায় আছে। পুলিশের দাবি, পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা করলে আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশ। পাবলিক এই পুলিশের ক্যাম্পে এসে হামলা করছে এবং অস্ত্র নেওয়ার চেষ্টা করছে এবং অস্ত্র একজন কাছে ছিনিয়ে নিয়ে গেছে। পরে আমরা সেটা উদ্ধার করছি, হ্যাঁ, এবং পুলিশ অ্যাসল্ট করছে। তখন পুলিশ অ্যাকশন নিছে। আর পুলিশ অ্যাসল্ট হয়েছে, অলরেডি হসপিটালে ভর্তি আছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সময় সংবাদ, ভোলা। সময় সংবাদে আরও থাকছে। দিনাজপুরে বোরোর বাম্পার ফলন। সরাসরি ধান সংগ্রহ না করে ফড়িয়া ব্যবসায়ীদের মাধ্যমে কেনার অভিযোগ কৃষকদের, অস্বীকার খাদ্য বিভাগের। জাপানে G7 শীর্ষ সম্মেলনের সাইডলাইনে আউটরিচ দেশগুলোর বৈঠকে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার জোটের বাইরের আমন্ত্রিত দেশগুলোর নেতাদের সঙ্গে বৈশ্বিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন জোটের নেতারা। সীমায় অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনাম সহ কয়েকটি দেশের সরকার প্রধান অংশ নেন। তারা সম্মেলনের মূল আলোচনায় অংশ না নিলেও পার্শ্ব বৈঠক বিষয়ে আলোচনা করেন। এর পাশাপাশি ওয়ার্ল্ড ব্যাংক, IMF ও এডিবির প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার সম্মেলনের প্রথম দিনে বিশ্ব নেতাদের মধ্যে আলোচনায় বৈশ্বিক অর্থনীতির গতি বাড়ানোর বিষয়টি প্রাধান্য পায়। আর এক্ষেত্রে ব্রিটেন EU থেকে বের হয়ে গেলে বিশ্ব অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে G7 সম্মেলনের ঘোষণাপত্রে বলা হয়। আজ শেষ হচ্ছে জাপানের মধ্যাঞ্চলীয় শহর ইসেশিমায় শিল্পোন্নত 7টি দেশের জোট G7-এর 42তম বার্ষিক সম্মেলন। দিনাজপুরে এবার বোরোর বাম্পার ফলন হয়েছে। তবে সরকার নির্ধারিত দাম না পাওয়ায় সন্তুষ্ট নয় কৃষকরা। তাদের অভিযোগ, সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ না করে ফড়িয়া ব্যবসায়ীদের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে ধান। এতে লাভের বড় একটি অংশ চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের হাতে। তবে অভিযোগ অস্বীকার করেছে খাদ্য বিভাগ। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিল আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
দিনাজপুরের মাঠে মাঠে শুরু হয়েছে বোরো ধান কাটা মাড়াইয়ের উৎসব। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ধানের ফলন বেশ ভালো হয়েছে। অন্যদিকে সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী নির্ধারিত দামে ধান সংগ্রহ শুরু করেছে জেলা খাদ্য বিভাগ। তবে এই ধান সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ না করে ফড়িয়া ব্যবসায়ীদের মাধ্যমে ক্রয় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন চাষিরা। তাদের অভিযোগ, ধানের সরকার নির্ধারিত দাম 920 টাকা হলেও ফড়িয়া ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে কিনছেন 500 থেকে 600 টাকা মন দরে। ফড়িয়ারা তারা আমাদের কাছ থেকে যে ধানটা কিনতেছে, সরকার যে দামটা রাখছে সেরকম মূল্য তারা আমাদের দিতেছে না। খরচ তো আমাদের তো ওঠে না, লস আসতেছে। হাটে বাজার কেন্দ্র করেছে ধানটা নিত, তাহলে আমরা অনেক লাভবান হইতাম। এই অবস্থায় ব্যবসায়ীদের কাছ থেকে ধান সংগ্রহ না করে হাট বাজারে সরকারি ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার দাবি জানিয়েছেন কৃষক নেতারা। সরকার দেখেন যারা অটো, রাইস মিল কিংবা বড় বড় ব্যবসার সঙ্গে জড়িত, ধান ব্যবসার সঙ্গে জড়িত, তাদেরকে স্লিপ দিচ্ছে। এই সরকারি যে বরাদ্দের টাকাটা, এই বরাদ্দের টাকাটা লুটপাট হয়ে যাচ্ছে। তবে ফড়িয়া ব্যবসায়ীদের কাছ থেকে ধান কেনার বিষয়টি অস্বীকার করেছে জেলা খাদ্য বিভাগ। কার্ড পরিচয় থাকলে আমি এই ধান সরকারি গুদামে দিতে পারবো। আমি এন্টাইটেল হব যে আমি কৃষক এবং এই কৃষক হিসাবে আমি সরকারি গুদামে ধান দেব। এটাতে করাতে আপনার কোনো ফড়িয়া বা দালাল ওই কার্ডও পাচ্ছে না, তাই সে ব্যাংকের অ্যাকাউন্টও খুলতে পারছে না। কৃষকদের জন্য আমরা লিফলেট, ব্যানার, মাইকিং করে ব্যাপকভাবে প্রচার করে দিচ্ছি। তারা যেন আমাদের খাদ্য গুদাম যেগুলো আমাদের ক্রয় কেন্দ্র আছে সেগুলোতে তারা ধান ঝেড়ে বেচে এগুলো করে নিয়ে যায়। চলতি মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে 920 টাকা মন দরে মোট 24,900 মেট্রিক টন ধান সংগ্রহ করবে জেলা খাদ্য বিভাগ। সময় সংবাদ, দিনাজপুর। সময় সংবাদে আরো থাকছে, 2 বছর ধরে ভোলা লালমোহনে চর উমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রমে চলছে মুরগির খামার ও খোলা আকাশের নিচে। ক্লাসে আসার আগ্রহ হারাচ্ছে শিক্ষার্থীরা। মেহেরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাবিব নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। সকালে সদর উপজেলার ঝাউবাড়িয়া সড়কে ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল 9টায় হাবিব মোটরসাইকেলে বাজারের দিকে যাচ্ছিল। পথে ঝাউবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হাবিব ঝিনাইদহ পলিটেকনিক থেকে কলেজ ডিপ্লোমা শেষ করে ভর্তি কোচিং করছিল। ভোলায় পুলিশ ও এলাকাবাসীর সংঘর্ষে গুলিতে নিহত রোম্মানের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আহাজারিতে ভারী হয়ে উঠেছে সদর উপজেলার জনতাবাজার এলাকার পরিবেশ। কোনো সান্ত্বনাতেই থামছে না শোকার্ত পরিবারের কান্না। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে ভবিষ্যৎ চিন্তায় ভেঙে পড়েছে নিহতের মা ও স্ত্রী। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। গতকাল আসামি ধরাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয় রোম্মানের মৃত্যু হয়। দু বছর ধরে ভোলা লালমোহনের দক্ষিণ পূর্ব চর উমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান চলছে মুরগির খামার ও খোলা আকাশের নিচে। আবহাওয়া অনুকূলে থাকলে কিছু পড়াশোনা হলেও ঝড় বৃষ্টিতে পড়তে হয় নানা বিড়ম্বনায়। এই অবস্থায় ভবনের অভাবে বিদ্যালয়ের 200 ছাত্রছাত্রীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে। তবে শিগগিরই একটি অস্থায়ী ঘর নির্মাণ করে পাঠদান স্বাভাবিক রাখার আশ্বাস দেন ইউএনও। উৎপল দেবনাথের ছবি ও নাসিরউদ্দিন লিটনের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। লালমোহন উপজেলার দক্ষিণ পূর্ব চর উমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবনটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় 2013 সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। নিরুপায় হয়ে পার্শ্ববর্তী একটি মুরগির খামার ভাড়া নিয়ে শিক্ষকরা নামমাত্র পাঠদান চালিয়ে যাচ্ছেন। হাতে গোনা কয়েকটি বেঞ্চ টেবিলে ঠাসাঠাসি করে বসতে গিয়ে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে। ছোট্ট খামারটিতে জায়গা না হওয়ায় একটি ক্লাস নিতে হয় খোলা আকাশের নিচে। এতে স্কুলে আসার আগ্রহ হারিয়ে ফেলছে শিক্ষার্থীরা। বৃষ্টি আসলে ক্লাস বন্ধ হয়ে যায়। আমাদের স্যাররা যেভাবে বোঝায় তা আমরা শিখতে পারি না। মুরগির আবর্জনাগুলো পাশেই একটা এতে ওর দুর্গন্ধ, প্রায় বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে যায়। আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করবো যে খুব দ্রুত যাতে আমাদের এই ভবনটা তৈরি করে দেয়। পড়াশোনার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় ছাত্রছাত্রীরা স্কুলে আসতে চায় না উল্লেখ করে নানা সমস্যার কথা জানালেন এই শিক্ষক। ছাত্রদেরকে ঠিকমতো ক্লাস করাতে পারি না, তাতে তাদের কোর্স শেষ করতে পারতেছি না। এতে বিরাট অসুবিধা হচ্ছে এবং তার পরীক্ষা তারা উত্তীর্ণ হওয়ার ঝুঁকি থাকে যায়। পাঠদান যাতে ব্যাহত না হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার কথা জানালেন শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা স্পেশাল ভাবে এর প্রতি আর কি নজর দিছি যাতে পাঠদানের কোনো
বিঘ্ন না ঘটে। ভবন নির্মাণের তালিকায় আছে এবং আশা করছি ডিসেম্বরের মধ্যে কাজ শুরু হবে, যাতে কোনো রকমের শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়। এই জন্য আমি টিআরের সাধারণ যে বরাদ্দ আছে সেখান থেকে স্কুলটিকে 1 লক্ষ টাকা দিয়েছি। খামারে যে ক্লাসটি পরিচালিত হচ্ছে সেখান থেকে যাতে ছাত্রদেরকে সরিয়ে এনে এখানে ভালোভাবে পাঠদান করতে পারে। 1994 সালে নির্মিত বিদ্যালয়ের ভবনটি 2013 সালে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এরপর থেকে শিক্ষকরা মাসিক 400 টাকা ভাড়ায় মুরগির খামারে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করছেন। সময় সংবাদ, ভোলা। আয়না শুধু চেহারা দেখার জন্য নয়, আয়নাও হয়ে উঠতে পারে সাধারণের জন্য দর্শনীয় বস্তু, এমনকি শিক্ষার্থীদের কাছে গবেষণার বিষয়ও। আর এই ধারণা থেকে শিল্পোন্নত দেশ জাপান তৈরি করেছে বিশ্বের প্রথম এবং একমাত্র গ্লাস মিউজিয়াম। রাজধানী টোকিওতে প্রতিষ্ঠিত এই জাদুঘরে স্থান পেয়েছে আয়না দিয়ে তৈরি অন্তত 400 উপকরণ। জাপান ঘুরে এসে গ্লাস মিউজিয়ামের কথা জানাচ্ছেন কমল দে। গ্লাস মিউজিয়াম বলে হয়তো এই সবকিছুই গ্লাসের তৈরি। ভবন থেকে শুরু করে উপরে ওঠার যে সিঁড়ি, তাও আয়নার। জাদুঘরে স্থান পাওয়া নানা উপকরণে বলে দিচ্ছে জাপানিরা যে কোনো কাজে আয়না ব্যবহারের ক্ষেত্রে কতটা এগিয়ে রয়েছে। কি নেই এই আয়নার জাদুঘরে? শীত মৌসুমে ঠান্ডা থেকে বাঁচার জন্য যেমন রয়েছে বিশ্বসায়িত আয়না, তেমনি দিনের আলোর ব্যবহারের পাশাপাশি তাপ প্রতিরোধক আয়নাও রয়েছে এখানে। গুলিতে অটুট থাকবে এ ধরনের আয়নাও রয়েছে এই জাদুঘরে। এখানে 400-এরও বেশি ধরনের কাচের উপকরণ রয়েছে। কাচ এখন বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ উপাদান। এই বিষয়টি মাথায় রেখে এজিসি এই জাদুঘর তৈরি করেছে। জাদুঘরে তাপ প্রতিরোধক গ্লাসের পাশাপাশি সৌর বিদ্যুৎ উৎপাদন করতে পারে এমন গ্লাসও রাখা হয়েছে। পরিবেশের দিকটি মাথায় রেখেই গ্লাস তৈরি করা হচ্ছে এখানে। বিশ্বখ্যাত গ্লাস নির্মাতা প্রতিষ্ঠান জাপানের আসাহি গ্লাস কোম্পানি টোকিওতে নিজস্ব উদ্যোগে তৈরি করেছে এই গ্লাস মিউজিয়াম। অন্যান্য দেশের গ্লাস ব্যবসায়ীরাও আসেন এই জাদুঘর দেখার জন্য। বিভিন্ন দেশ থেকে পর্যটকরা গ্লাস জাদুঘর দেখতে আসে। তারা এসে খুব মজা পায়। গ্লাস নিয়ে এখানে গবেষণা করা হয়, আর গবেষণার বিষয়টিকে প্রাধান্য দিয়ে এই জাদুঘর গড়ে তোলা হয়েছে। পৃথিবীর মোট চাহিদার 50% গ্লাস সরবরাহ করে আসাহি গ্লাস কোম্পানি। এর মধ্যে রয়েছে ভবনে ব্যবহৃত ফ্লোর গ্লাস, যানবাহনে ব্যবহৃত অটোমোটিভ গ্লাস এবং মোবাইল, স্মার্টফোন ও ট্যাবে ব্যবহৃত ইলেকট্রনিক্স গ্লাসও। বলা হয়ে থাকে মনের প্রতিচ্ছবি বেশি ওঠে আয়নায়। নিশ্চয়ই আয়নাকে ব্যবহার করা যায় শিল্প এবং বাণিজ্যে, এবং তা করে দেখালো জাপান, এবং তার উৎকৃষ্ট উদাহরণ হলো এই আয়না মিউজিয়াম। জাপানের টোকিও থেকে কমল দে, সময় সংবাদ। আইপিএল এর খবর। ফাইনালের টিকিটের জন্য দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে মুস্তাফিজুরের সানরাইজার্স হায়দ্রাবাদ। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ রাত 8:30টায়। 29 মে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে বিজয় দল। আইপিএল এর মঞ্চে সানরাইজার্স হায়দ্রাবাদের এটি তৃতীয় অংশগ্রহণ হলেও কখনোই শিরোপার এত কাছে পৌঁছাতে পারেনি অরেঞ্জ আর্মিরা। অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ব্যাট আর মুস্তাফিজের রহস্যময় বোলিংয়ে চলতি আসরে প্রায় পুরোটা সময় টেবিলের দ্বিতীয় স্থানে ছিল হায়দ্রাবাদ। গ্রুপ পর্বের শেষ 2 ম্যাচে হারের কারণে নামতে হয়েছিল এলিমিনেটর যুদ্ধে, যেখানে সাকিবের কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ফাইনালে আরো কাছে ধাওয়ান যুবরাজরা। আর লড়াইটা যেহেতু প্রথমবার অংশ নেওয়া গুজরাট লায়ন্সের বিপক্ষে, তাই কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে অরেঞ্জ আর্মিরা। কারণ গ্রুপ পর্বে দুবারের দেখায় ম্যাককালাম ফিন্সদের হারের তিক্ততা দিয়েছিল মুস্তাফিজরা। বাড়তি পাওনা হিসেবে রয়েছে ফিরোজ শাহ কোটলার স্লো উইকেট। আর চলতি লিগের ডেথ ওভারের সবচেয়ে কিপটে বোলারের রেকর্ড গড়া সবার প্রিয় দ্য ফিজ হয়তো বদলে দেবে সব হিসেব নিকেশ। আর অধিনায়ক ওয়ার্নার, ওপেনার শেখর ধাওয়ান ও যুবরাজ সিং এর দুর্দান্ত ফর্ম তো রয়েছেই। এদিকে প্রথমবার অংশ নিয়ে শীর্ষ দল হিসেবে প্রথম কোয়ালিফায়ারে অংশ নিয়েছিল গুজরাট লায়ন্স। সেখানে রয়্যাল চ্যালেঞ্জারের বিপক্ষে হার মানলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে সুযোগ পাচ্ছে সুরেশ রায়নার দল। ব্যাটে উদ্বোধনী ব্যাটসম্যান ব্র্যান্টন ম্যাককালাম ও অ্যারন ফিঞ্চ শক্ত হাতে শাসন করছেন প্রতিপক্ষের বোলারদের। বুকে কাঁপন ধরাতে রয়েছেন 2 ক্যারিবীয় হার্ড হিটার ডোয়াইন স্মিথ ও ড্যারেন ব্রাভো। তবে গুজরাটের দুশ্চিন্তার নাম স্পিনার রবীন্দ্র জাদেজা ও শাদাব জাকিতের বাজে ফর্মহীন কিউই ব্যাটসম্যান কেন উইলিয়ামসনও। তাই দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাটের উইনিং কম্বিনেশনে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। তবে বিজয়ী যেই হোক না কেন, সেই দলই প্রথমবারের মতো পা রাখবে ফাইনালের মঞ্চে। শায়লা পারভিন, সময় সংবাদ।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যানবাহনের ঝুঁকিপূর্ণ ওভারটেকিং আর যাত্রী দুর্ভোগ যেন রাস্তার প্রতিদিনের চিত্র। বিশেষজ্ঞরা বলছেন চালকদের শুধু অর্থদণ্ড নয়, বাড়াতে হবে প্রশিক্ষণের ব্যবস্থাও। ময়লার ভাগাড়, খাবার হোটেল, কাঁচা বাজার এমনকি ঘোড়ার আস্তাবলও দেখা মিলবে মেয়র হানি ফ্লাইওভারের নিচে। চলতি বছরের মধ্যেই পাল্টে যাবে দৃশ্যপট, বলছেন মেয়র। জাপানে আজ শেষ হচ্ছে G7 সম্মেলন। আউটরিচ বৈঠকে অংশ নিলেন শেখ হাসিনা। বৈশ্বিক বিভিন্ন বিষয়ে আলোচনা। পঞ্চম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বুঝে নিচ্ছেন প্রিজাইডিং কর্মকর্তারা। নিরাপত্তা জোরদার। এবং ভোলায় আসামি ধরাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ। নিহত 14 জন, গুলিবিদ্ধ সহ আহত অন্তত 30 জন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক, রবি ও সিরিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদে জানাতে ডায়াল করুন 162 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।